প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমার কাছে চলে আসুন আপু, মিলেমিশে থাকি আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার। এটা বেটি বাঁচাওয়ের বাস্তবতা, উন্নয়নের নির্যাতিতার হেনস্থা ও যোগীর মন্ত্রীর রসিকতা নিয়ে তোপ অভিষেকের। দলের পুনর্মিলনে ব্রাত্য দিলীপ, শাহর বঙ্গ সফরের মাঝে নয়া রাজ্য কমিটি ঘোষণা। অন্যের সাহায্য ছাড়া চলতেই পারে না। এসআইআর এর শুনানিতে ডাক পাওয়ায় বেহাল, বিডিও অফিস নিয়ে চিন্তায় প্রাক্তন সেনাকর্মী। বাংলাদেশের নতুন সংকট, ফাঁকা হয়ে যাচ্ছে ইউনূসের পাশের চেয়ারগুলো। ভোট অবধি সরকার টিকবে তো? বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সোচ্চার নন মোদি, দাবি তৃণমূলের। ওড়িশার জঙ্গলে এনকাউন্টার, কোটি টাকার মাথার দাম থাকা মাওবাদী নেতা গণেশ উইকে সহ 6 জন নিহত। বাংলায় সনাতন ধর্ম সুরক্ষিত নয়, দাবি শুভেন্দুর, পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি। লক্ষ্যের ভান্ডারে কিছুই হবে না, হুগলিতে দাঁড়িয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। ডিমের দামের রেকর্ড বৃদ্ধি, প্রতি পিস 8.5 টাকা। কেন হু হু করে বাড়ছে দাম, কমবে কবে থেকে? এসআইআর এর শুনানিতে গ্রহণযোগ্য ওবিসি শংসাপত্র, কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। কোল্ডেস্ট ডে, কোথাও 9 ডিগ্রি, কোথাও 8.5। বাংলায় খেলা দেখানো শুরু করে দিল শীত। কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকলে চলবে না, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দিলীপ। চাপের মুখে বিশ্ব অর্থনীতি, অথচ হু হু করে এগিয়ে চলেছে ভারত। আম আদমির জন্য মিলল বড় সুখবর। পাক গুপ্তচর সংস্থার নির্দেশে জোট বেঁধে ভোট লড়ছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত ও এনসিপি। আমাদের একটাই আশা, বড়দিনে পুতিনের মৃত্যু কামনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রেমে প্রত্যাখ্যান, বিষ দিয়ে ছাত্রীকে খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, উন্মত্ত জনতার। বড়দিনের প্রাক্কালে নাইজেরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 5 মুসল্লি। বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ, শেখ হাসিনা। মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য। কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, আগুনে ঝলসে মৃত্যু কমপক্ষে 10 জনের। এসআইআর প্রক্রিয়ায় বড় বদল, 5 দিনের মধ্যে শেষ করতে হবে নথি যাচাই, নির্দেশ কমিশনের। 2 দেশের বিরোধ, বুলডোজারে গুড়িয়ে দেওয়া হলো 328 ফুট উঁচু বিষ্ণু মূর্তি, কি জানালো ভারত। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, সেনা প্রধান সহ একাধিক কর্মকর্তার মৃত্যু, তুরস্কে ভেঙে পড়ল বিমান। পরীক্ষার সময় হিজাব খুলতে বলা হয়, বিতর্ক যাদবপুরে, অধ্যাপক বললেন চিটিং হচ্ছিল। হিন্দু হত্যার প্রতিবাদ, বাংলাদেশের সব শো বাতিলের সিদ্ধান্ত আরমান খানের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। চলতি মাসের শেষেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর সফরের মধ্যে কি নতুন রাজ্য কমিটির নাম ঘোষণা করা হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। যদিও দলীয় সূত্রে খবর, নয়া কমিটি ঘোষণার সম্ভাবনা শাহর সফরের পরে। আর নতুন কমিটিতে যারা আসছেন, শাহর উপস্থিতিতে বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে তাদেরও ডাকা হবে। ইতিমধ্যে নতুন রাজ্য কমিটির নামে চূড়ান্ত তালিকা দিল্লিতে জমা করে দিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নতুন রাজ্য কমিটি ঘোষণা হলে বাদ পড়াদের ক্ষোভের একটা আশঙ্কা রয়েছে, তাই ঘোষণার সময়টা বুঝে সুঝেই করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। 29শে ডিসেম্বর রাতে কলকাতায় আসার কথা অমিত শাহর। 30 ও 31শে ডিসেম্বর একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে তার। আবার অমিত শাহর সফরকে ঘিরে এক অভিনব পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপির যুব মোর্চা। অমিত শাহর কনভয়ের সামনে ও পিছনে বাইক মিছিল যাবে। 4 থেকে 5 হাজার বাইক থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের সঙ্গে। অমিত শাহকে নিয়ে জনসংযোগ ও প্রচারের এক নয়া কৌশল বিজেপির। কলকাতা, 24 পরগনা ও হাওড়া সহ একাধিক সাংগঠনিক জেলাকে এই মিছিল সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। 29 তারিখ রাতে কলকাতা বিমানবন্দরে শাহ নামার পর সেখান থেকে নিউ টাউন পৌঁছানো এবং পরের দিন তিনি সল্টলেক বিজেপি দপ্তর ছাড়াও যেখানে যেখানে দলীয় কর্মসূচিতে যাবেন সেখানে তার কনভয়ের সঙ্গে এই বাইক মিছিল হবে। এদিকে শাহ আসার আগে আজ বঙ্গ বিজেপির আদি নেতাদের পুনর্মিলন উৎসব হতে চলেছে ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে।
আজ 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দলের বসে যাওয়া বাদ যাওয়া পুরনো নেতাদের সভা হতে চলেছে পুনর্মিলন উৎসবে, যেখানে কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ করা হয়েছে। মূলত বনসাল এবং শ্রমিকের নির্দেশে দলের পুরনো নেতাদের 26-এর ভোটের আগে পুরনোদের সক্রিয় করে তোলার লক্ষ্যে তাদের একত্র করার কাজ শুরু হচ্ছে রাজ্য স্তরে। আজকের এই সভার মধ্য দিয়ে প্রথমে মধ্যাহ্ন ভোজন এবং তারপর শুরু হবে সভা। এই সভার আয়োজনের অন্যতম দায়িত্বে রয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, যারা 2021 সালে দলের প্রার্থী ছিলেন, আগের রাজ্য কমিটির পদাধিকারী ছিলেন এবং প্রাক্তন জেলা সভাপতিদের ডাকা হয়েছে এই সভায়। যদিও বুধবার সন্ধে পর্যন্ত খবর, এই পুরনোদের সভাতে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদি প্রাক্তন কার্যকর্তাদের ডাকা হচ্ছে, তাহলে কেন দিলীপকে ডাকা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে পুরনোদের একাংশ। এদিকে পুরনোদের মিলন উৎসবে রাজ্য বিজেপির বর্তমান ক্ষমতাসীন শিবিরের নেতাদের একাংশ যথেষ্ট চাপে। কোনো পুরনোরা সভায় যাবে সেদিকে দলের ক্ষমতাসীন শিবিরের একাংশের নজর রয়েছে বলে খবর। আজ প্রায় 1,500 জনের উপস্থিত থাকার কথা সভাস্থলে। ওড়িশার কন্ধমাল জেলায় নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে বড়সড় ধাক্কা খেল মাওবাদী সংগঠন। পৃথক দুটি সংঘর্ষে শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকের সহ মোট 6 জন নকশালকে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ এই তথ্য জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। গতকাল গভীর রাতে বেলঘর থানার অধীন গুসমা জঙ্গলে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 মাওবাদীর মৃত্যু হয়। এরপর আজ সকালে চাকাপাড়া থানার এলাকায় আরেকটি জঙ্গলের দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এই অভিযানের 4 মাওবাদী নিহত হন, যাদের মধ্যে অন্যতম ছিলেন সিপিআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 69 বছর বয়সী গণেশ উইকের মাথার দাম ছিল 1,10 লক্ষ টাকা। পাক্কা হনুমন্ত, রাজেশ তিওয়ারি, চমরু এবং রূপা এই একাধিক ছদ্মনামে তিনি পরিচিত ছিলেন। তেলেঙ্গানার নালগোন্ডা জেলার পুণ্যমালা গ্রামের বাসিন্দা উইকে দীর্ঘদিন ধরে মাওবাদী সংগঠনের শীর্ষ স্তরে সক্রিয় ছিলেন। সংঘর্ষস্থল থেকে 2টি ইনসাস রাইফেল এবং একটি 303 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। নিহত অন্য মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানানো হয়েছে। ওড়িশার ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া এক সাংবাদিক বৈঠকে বলেন, 2 দিনে 6 জন মাওবাদীকে নিষ্ক্রিয় করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্যের মৃত্যু রাজ্য পুলিশের জন্য বড় সাফল্য। এতে ওড়িশার মাওবাদী সংগঠনের মেরুদণ্ড ভেঙে পড়েছে। তিনি আরও জানান, কন্ধমাল গঞ্জাম জেলার সীমান্তে বিভিন্ন জায়গায় এখনও অভিযান চলছে এবং আগামী দিনে সাফল্যের আশা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে একে গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, এই বড় সাফল্যের পর ওড়িশা প্রায় নকশাল মুক্ত হওয়ার দ্বার প্রান্তে। 2026 সালের 31শে মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করার লক্ষ্যে আমরা অটল। বিজেপির পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করে সরগরম হুগলির মানকুণ্ডু। আর সেই সভার মূল আকর্ষণ ছিল টলিউডের মহাগুরু মিঠুন চক্রবর্তী। চেনা মেজাজে মঞ্চ মাতানোর পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তিনি। বিশেষ করে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এই সামান্য কয়েকশো টাকায় মানুষের স্থায়ী উন্নয়ন হয় না। তার দাবি, রাজ্যের সাধারণ মানুষকে ভিখারি বানিয়ে রাখার চেষ্টা চলছে, যার উত্তর ব্যালট বক্সে মিলবে। শুধু রাজ্যের রাজনীতি নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং হিন্দুদের ওপর আক্রমণ নিয়েও এদিন তীব্র হুঙ্কার ছাড়েন মিঠুন। আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, ওখানকার হিন্দুদের দিকে হাত বাড়ালে আমরাও চুপ করে বসে থাকব না। দুর্নীতি ইস্যুতে শাসক দলকে বিধে তিনি আরও জানান যে সাধারণ মানুষের টাকা লুট করে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। মানকুণ্ডুর জনসভায় এদিন মিঠুনকে দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মহাগুরুর পুরনো ছবির সংলাপের ধাঁচে এদিন রাজনৈতিক আক্রমণ শানিয়েছিলেন তিনি, যা কার্যত আসন্ন রাজনৈতিক লড়াইয়ের সুর বেঁধে দিল।
বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত 10 জন। নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় যাত্রীবাহী বাসে ধাক্কা মারে মালবোঝাই ট্রাক। ধাক্কা মারার পর মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বেরোতে না পেরে বাসের ভেতরে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের, আহত বহু যাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ভোরে প্রায় 2:30 কর্ণাটকের চিত্রদুর্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। বেঙ্গালুরু থেকে শিবমোগার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। স্থানীয় সূত্রে খবর, 48 নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ট্রাকটি প্রথমে ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে। তারপর বাসটিকে আগুন লেগে যায়। বাসটিতে চালক এবং কন্ডাক্টর সহ মোট 32 জন ছিলেন। কোনো যাত্রী বেরোতে পারলেও কয়েকজন ভিতরে আটকে পড়েন। আগুনে ঝলসে মৃত্যু হয় তাদের। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। আহতের সংখ্যা বহু, প্রত্যেকেই ঘুমোচ্ছিলেন। আচমকা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ট্রাকটি সোজা গিয়ে বাসের ডিজেল ট্যাঙ্কে ধাক্কা মারে, ফলে বাসে আগুন লেগে যায়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কয়েকজন যাত্রী প্রাণে বাঁচতে জানলার কাঁচ ভেঙে জ্বলন্ত বাস থেকে ঝাঁপ দেন, তবে বাকিরা বেরোতে পারেননি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। আহতরা পাবেন 50,000 টাকা। প্রসঙ্গত, মাস দুয়েক আগে অন্ধ্রপ্রদেশের বেঙ্গালুরুগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। বাইকের সঙ্গে ধাক্কার পর আগুন ধরে যায় ওই বাসে। ভেতরে থাকা 40 জন যাত্রীর মধ্যে অনেকে দরজা খুলে বেরোনোর চেষ্টা করলেও পারেনি। কেউ মরিয়া হয়ে জানলা ভেঙে বেরিয়ে প্রাণে বাঁচেন। বাকিরা আগুনে ঝলসে যায়। মৃত্যু হয় 19 জন যাত্রীর। সেই ঘটনা 2 মাসের মাথায় ফের একই ধাঁচের দুর্ঘটনা ঘটল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আজ থেকে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। চলতি সপ্তাহে কলকাতার পারদ নামতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। উপকূলবর্তী জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলোতে শীতের দাপট আরও বেশি থাকবে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বীরভূম এবং বাঁকুড়াতে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার 27শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে। এরপর রবিবার থেকে 1 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা প্রায় একই থাকবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গে শীতের প্রকোপ বাড়ছে। উত্তরে হাওয়ার প্রভাবে আগামী 2 দিনে তাপমাত্রা আরও প্রায় 2 ডিগ্রি কমতে পারে। দার্জিলিং এবং সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় রাতের তাপমাত্রা থাকতে পারে 9 থেকে 11 ডিগ্রির মধ্যে। কুয়াশার দাপটে সকালবেলার দৃশ্যমানতা কমতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানিয়েছে, আগামী 7 দিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে 1 বা 2 জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, বুধবার দার্জিলিংয়ে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা 4.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সমতলের মধ্যে আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি, শ্রীনিকেতনে 10 ডিগ্রি, কালিম্পংয়ে 10.5 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি এবং বহরমপুরে 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে পারদ নামলেও মাঝামাঝি সময় পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের দাপট কিছুটা কমেছিল, তবে সেই প্রভাব কেটে যাওয়ায় ফের তাপমাত্রা নামতে শুরু করেছে। আপাতত তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, বরং আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এবং আরও শীতের অনুভূতি বাড়বে বলে পূর্বাভাস।